জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণা কাল। ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণের দাবি প্রসিকিউশনের, মৃত্যুদণ্ডের আশা। আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। আবারও যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে না কেন সেটা আমরা কঠোর হাতে দমন করবো। কার্যকরী হবে, তারা পুরোটা প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এনসিপিতে ভাঙন ধরাতে সক্রিয় বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, অভিযোগ আখতারের। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানতে চান নাসির উদ্দিন। নির্বাচনের দিন গণভোটে প্রশ্নবিদ্ধ হতে পারে ইসি। দ্বিতীয় দিনের সংলাপে দলগুলো জোটে নিজ প্রতীকে ভোটের বিধান বাতিল দাবি, বিতর্কমুক্ত থেকে কাজ করার ঘোষণা সিইসি। এবং আইনি জটিলতায় অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির মামলায় আত্মসমর্পণ করে পেলেন জামিন। পাল্টাপাল্টি অভিযোগ বাদী ও আইনজীবীর। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়াও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেছেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রাত পোহালে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় দেশের নজর এখন ট্রাইব্যুনালের দিকে। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহল। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের পরিণতিও রায়ের দিনই স্পষ্ট হবে। আপনারা জানেন যে প্রসিকিউশন নিশ্চিত করেছে সোমবারের রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে সে বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনা মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে।
রাত পোহালেই ঘোষণা আসবে বহুল প্রতীক্ষিত জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তাদের যে সময়কার যে আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুনের। আপনারা জানেন যে চৌধুরী আব্দুল আল মামুন তিনি ইতিমধ্যেই কিন্তু রাজসাক্ষী, তাই বলাই যায় যে প্রধান আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের রায় মূলত ঘোষণা আসবে। এবং এছাড়া অনেকেই প্রত্যাশা করছেন যে চৌধুরী আব্দুল আল মামুনের রায়টাও কী ধরনের আসে, সে নিয়েও কিন্তু পুরো দেশ এই মুহূর্তে সেই রায় দিকে চেয়ে আছে। আপনারা জানেন যে আগামীকাল এই রায় ঘোষণা করা হবে, আর রাতটা পোহালেই মূলত তার আনুষ্ঠানিকতা শুরু হবে। রায়কে ঘিরে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ঢাকা শহর যেরকম নিরাপত্তার চাদরও ঢেকে রেখেছেন, তেমনি কিন্তু এই হাইকোর্ট এলাকা তথা আমি যদি বলি যে ট্রাইব্যুনালের ঠিক সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, সেখানেও কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ প্রশাসন, পুলিশ সদস্যরা রয়েছে ভিতরে, কয়েক স্তরের আমরা নিরাপত্তা বেষ্টনীতে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যতদূর জানি যে এই রায়কে ঘিরে গেল কয়েকদিনই কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। আজকেও আমরা কয়েকটা জায়গায় কিন্তু সেই ধরনের খবরাখবর পাচ্ছি। তবে গেল কয়েকদিনের তুলনায় বা গত 13 তারিখের তুলনায় কিন্তু আজকে তেমনটি নেই। যদিও নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা কিন্তু শাটডাউনের ঘোষণা দিয়ে রেখেছেন, কিন্তু সেটার কোনো ধরনের কোনো চিত্র কিন্তু রাজধানী জুড়ে আমরা দেখতে পাইনি। নিরাপত্তার কথা যদি বলি তাহলে প্রত্যেকটি মোড়ে মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা তল্লাশি চালাচ্ছেন। কোনো ধরনের কোনো আশঙ্কা যদি বা কোনো শঙ্কা বা কোনো ধরনের সন্দেহ যদি হয় তাদেরকে কিন্তু তারা চেক করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের টহলও দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও কিন্তু এই যে নিরাপত্তার কারণে সেই আতঙ্কটা খুব একটা নেই। তবে যেমনটা বলছিলাম যে রায়কে ঘিরে যেই নিরাপত্তা সেটা কিন্তু আমরা এই আদালত কেন্দ্রিক অনেক বেশি জোরদার দেখছি, পাশাপাশি পুরো ঢাকা শহরে সেই চিত্র দেখছি। তো কিছুক্ষণ এই রাত পোহালেই মূলত সেই কাঙ্ক্ষিত রায় গেল 4 মাস যেই রায়কে ঘিরে আলোচনা তৈরি হয়েছে সেটি প্রত্যাশিত রায় আসবে। তো সব মিলিয়ে এই ট্রাইব্যুনালের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। শেখ হাসিনা রায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ট্রাইব্যুনাল এলাকায়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা। বাসে আগুন, ককটেল নিক্ষেপ, সড়ক অবরোধ, গ্রামীণ ব্যাংকে হাত বোমা হামলার ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ট্রাইব্যুনালের রায় কার্যকর করা হবে, যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার মধ্যরাতে 5 যুবক দুটি মোটরসাইকেলে এসে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়ানো ছিল। ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে পড়ল একটি কাভার্ড ভ্যান। নগরীর আকোয়া বাইপাস এলাকায় শনিবার রাতে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। শনিবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফেনী শহরের মুক্তবাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে গাছের গুঁড়ি ফেলে ও গাড়ির টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় নাশকতাকারীরা। আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। কুমিল্লায় টমছম ব্রিজ ও বাদুরতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাস লাইট ও মিছিলের সরঞ্জাম সহ 29 জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আরও 15 জনকে আটক করা হয়। ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশালে তিনি একথা বলেন। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো এটা কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। শেখ হাসিনার মামলার রায় ঘিরে নাশকতার চেষ্টা রুখতে
সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। দেশ জটিল সংকটে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি এবং নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নানা দাবিতে আন্দোলন কর্মসূচিতে অনিশ্চয়তা বাড়ছে ঘোষিত সময়ের ভোট নিয়ে। এসবের মধ্যেই বাড়ছে রাজনৈতিক দলের মতানৈক্য। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানে দেশ জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা থেকে নির্বাচিত সরকার। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। অরাজকতার রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনে পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, আর এতে একটি দলকে খুশি করা হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। সমমনা ৮ দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ আর সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ৫ দাবিতে অব্যাহত থাকবে তাদের ৮ দলের আন্দোলন। এই গণভোটের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ৮ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি, তাই ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে সমমনা ৮ দল। জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। এই ভাষণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। প্রশাসনে পছন্দ মতো রদবদল শুরু হয়েছে, যা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে মনে করে জামায়াত। একটি দলকে খুশি করার জন্য এই কাজগুলো হচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই ১ সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি, আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছে? গণভোটের সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ৮ দলের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত কিন্তু সেই গণভোট নিয়ে এখনো পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। সেক্ষেত্রে আজকে নির্বাচন এবং গণভোট নিয়ে বিএনপির বক্তব্য কি ছিল? ধন্যবাদ রাব্বি। আপনাকে শুরুতেই যেটি দেখলাম, আমরা বেশ কিছু প্রতিবেদন দেখলাম এবং এখন পর্যন্ত সবচেয়ে আলোচনার যে বিষয়টি আগামীকাল মামলার রায়। বিএনপি মহাসচিবের আজকের যে অনুষ্ঠানটি ছিল, সেই অনুষ্ঠানে রায়কে কেন্দ্র করে তিনি একটি বড় ধরনের কথা কিন্তু বলেছেন। আমরা যদি শুরুতেই
বিএনপি মহাসচিবের যে অনুষ্ঠানটি ছিল সেই কর্মসূচির যে মূল বিষয়গুলো যদি এক নজরে একটু দেখিয়ে দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। শুরুতেই যিনি যেটি বলেছেন, ভোট বিলম্বের অপচেষ্টায় রয়েছে একটি মহল। এই বিষয়টি দীর্ঘদিন ধরেই বিএনপির পক্ষ থেকে যেই ফেব্রুয়ারিতে নির্বাচনের যে জোরালো একটি দাবি এবং সরকারের পক্ষ থেকে যে ঘোষণা রয়েছে, এই দুটোকে কেন্দ্র করে বিএনপি বেশ লম্বা সময় ধরে এই প্রস্তুতি নিচ্ছে এবং তারাও ওই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের ব্যাপারে এখন পর্যন্ত বেশ শক্ত দাবির অবস্থানেই রয়ে গিয়েছে এবং তাদের যে নির্বাচনমুখী কার্যকলাপ সেটিও কিন্তু বেশ দৃশ্যমান বলা চলে এখন পর্যন্ত। সব কিছু মিলে কিন্তু পাল্টাপাল্টি যে বিপক্ষ অংশটি রয়েছে তাদের বেশ কিছু আন্দোলনের জায়গা রয়েছে, সেই জায়গাটিতে অপচেষ্টার কথা বিলম্ব বলতে কোন মহলকে তারা দোষারোপ করছে? এখন পর্যন্ত জামায়াতের বা অন্যান্য যে এনসিপি যারা রয়েছেন তাদের যে কর্মসূচিগুলো রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি বিশ্লেষণে দেখা যাচ্ছে যে জুলাই জাতীয় সনদের পক্ষে একটি শক্ত অবস্থানে এনসিপি রয়েছে, জামাত রয়েছে আবার গণভোট এবং পিআর প্রসঙ্গে। সেই জিনিসটিও কিন্তু আরেকটি প্রতিবেদন আমরা দেখেছি, আমরা সেটি নিয়ে আলোচনা করবো। আমরা একটু বিএনপি মহাসচিবের বক্তব্যের দিকে যেতে চাই। শেখ হাসিনার মামলার রায় ঘিরে নৈরাজ্যের পায়ে তারা রাব্বি বেশ সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে কিন্তু দেখা যাচ্ছে যে এই রায়টিকে কেন্দ্র করে দেশের সমস্ত জায়গায় প্রায় দেশ জুড়ে এক ধরনের অস্থিতিশীল পরিবেশে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেই জায়গাটিকেই তিনি আসলে ইঙ্গিত করেছেন যে এই নৈরাজ্যের ঘটনাটি ঘটানো হচ্ছে এবং নাশকতা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার তিনি আহ্বান জানিয়েছেন, যেটি সব রাজনৈতিক দলগুলোই কিন্তু ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেভাবে ছিলেন এখনও তারা সেই ঐক্যবদ্ধ ধরে রাখার কথা বলছেন এবং রায়কে কেন্দ্র করেও তারা ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। সেক্ষেত্রে আজকে নির্বাচন এবং গণভোট নিয়ে জামাতের অবস্থান কি ছিল? আমরা জামাতের প্রতিবেদনে যে বিষয়টি দেখলাম, যদি একটু সেই বিষয়গুলোর মূল বক্তব্যের দিকে একটু তাকাই, যে 8 দলকে নিয়ে যেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলাম, সেখানে যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যেটি বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এটি প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর থেকেই কিন্তু জামায়াত যে 8 দলকে নিয়ে কার্যক্রম চালাচ্ছে তারা এই বিষয়টি কিন্তু বলে আসছে এবং 5 দফা দাবি তাদের যে বিষয়টি, গণভোট, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সংসদে, উচ্চকক্ষ সহ যে 5টি দাবি, এই দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তারা দিয়েছে। কেননা তারা বলছে যে প্রধান উপদেষ্টার ভাষণে সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং সবশেষ প্রশাসনের রদবদল যে পছন্দ মতো করা হচ্ছে একটি দলকে খুশি রাখতে, এটির বিষয়টি হচ্ছে আমরা গত 2-3 দিন যাবৎ দেখছি যে সারা দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক জেলা প্রশাসক পদে কিন্তু রদবদল হচ্ছে এবং এই জায়গাটিকেই আসলে জামায়াত সহ 8 দল কিন্তু বিবেচনা করছে যে একটি দলকে খুশি করতে প্রশাসনের। সেক্ষেত্রে এনসিপির অবস্থান কি? এনসিপির বিষয়ে আজকের যে বিষয়টি রয়েছে সেটি যে প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা প্রতিবেদনটি দেখে সে বিষয়ে আলোচনা করতে চাই। এনসিপির মধ্যে ভাঙন ধরাতে অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, এমন অভিযোগ করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে অপপ্রচার। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানতে চেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোটের আগে প্রায়ই নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রোববার সন্ধ্যায় রংপুরে নবান্ন মেলায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, এনসিপিতে ভাঙন ধরানোর অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি। সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা গুজব। গণভোট প্রক্রিয়ায় সরকারকে অটল থাকার আহ্বানও জানান আখতার। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাকে নিয়ে যে আদেশ জারি করা হয়েছে তার যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোকে যেন অতি সত্বর স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে জাতির কাছে উপস্থাপন করা হয়। কোনো দলের চাপে পড়ে সে ব্যাখ্যায় যেন কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভবপর হয়। পরবর্তীতে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সেটা যেমন করে ইচ্ছে তেমন করে এই আদেশটাকে ব্যাখ্যা করতে পারবেন, সেই সুযোগটাকে যেন তারা বন্ধ করে দেয়, সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। এদিন সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তোলেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সরকারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানানোর আহ্বান জানান তিনি। খলিলুর রহমান স্যার, যিনি হলেন আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন, উনি হলো আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন। আমরা সরকারকে আহ্বান জানাবো সেই সফরটা কি জন্য হয়েছে, কেন করেছেন। আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটা স্পষ্ট করা হয়। কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে। সার্জিস আলম বলেন, আসন্ন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করবে জাতীয় নাগরিক পার্টি। বড় একটি দায়বদ্ধতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সময়ে আমার
রাবি, আমরা প্রতিবেদনটি দেখলাম, বরাবরের মতো আমরা একটু দেখে নিতে চাই এনসিপি আসলে কি বলছে। তাদের দলকে নিয়ে তারা বেশ কিছু শঙ্কার কথা বলছে। আমরা একটু এনসিপির প্রতিবেদনের দিকে যদি একটু মনোযোগ দিতে চাই, আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্রের অভিযোগ করছে এনসিপি, দল ভাঙতে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি সক্রিয়। এই বিষয়টা হচ্ছে মূলত এই রাজনীতির যেই মারপ্যাচ রয়েছে, নির্বাচন কেন্দ্রিক যেই চলাচলগুলো রয়েছে, যোগাযোগগুলো রয়েছে, এর প্রেক্ষিতে রাজনীতির মাঠে আসলে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, এমনকি এনসিপির ভেতরে যে ছাত্র সংগঠন তাদেরও দুজন নেতা কিন্তু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন তাদের এই এনসিপির শীর্ষ নেতৃত্বের পক্ষে যে একটি আসনের জন্য যেন তারা তাদের স্বপ্ন এবং লাল যে পতাকা এটি যেন বিসর্জন না দেয়, এই ধরনের কথাও কিন্তু আমরা যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি। এবং সেই দিক থেকেই একটি তাদের শঙ্কা যে বাইরের শক্তি এবং বিভিন্ন এজেন্সি দল ভাঙতে সক্রিয় রয়েছে এবং সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব। এটি আসলে দেখা যাচ্ছে যে বেশ কিছু আসন বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের যে আসনগুলো ঘোষণা দিয়েছে সেখানে কিছু কিছু আসন কিন্তু তারা ফাঁকা রেখেছে, খুব উল্লেখযোগ্য কিছু আসন। ধারণা করা হচ্ছে যে এনসিপির নেতৃত্ব হয়তোবা এখানে নির্বাচন করতে পারেন, এই ধরনের কথা শোনা যাচ্ছে। এবং সবশেষ নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের কারণ জানাতে হবে যেটি দাবি করেছেন নাসিরউদ্দিন পাটিল, এটি মূলত আগামী 19 নভেম্বরে ভারত মহাসাগরীয় অঞ্চলে 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন রয়েছে, সেখানে তার যাওয়ার একটি বিষয় রয়েছে। সেক্ষেত্রে মুরসালিন, বাকি বা অন্য কোনো দল কি এ বিষয়ে মতামত দিয়েছে কিনা বা নির্বাচন নিয়ে তারা কি ভাবছে? রাবি, আরও একটি দলের আজকে সংবাদ সম্মেলন ছিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তারা একটি সংবাদ সম্মেলন করে নির্বাচন, সনদ, গণভোট নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাদের কথা, সনদের আদেশ সংশোধন না হলে সাংবিধানিক বিপর্যয় হবে, যেই বিষয়টি অনেকটাই এনসিপি যেভাবে বলছে যে যদি এই আদেশের যে বাস্তবায়ন প্রক্রিয়া যদি সংশোধন হয় তারা কিন্তু সেটি গ্রহণ করবে, সেটি অনেকটা একই রকমভাবেই বলেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গণভোটে এক শব্দে মতামত দেওয়া অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ, এটি আসলে 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং দলগুলোর দ্বিমত নিয়ে গণভোটে যাওয়া উচিত হবে না, এটি সবসময় তারা বলছেন। দলগুলো সবসময় যে ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য সেটি তারা ধরে রাখতে চান, এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। মুরসালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রাবি, আপনাকে ধন্যবাদ। গণভোট নির্বাচন নিয়ে এবং সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থা নিয়ে দলগুলোর অবস্থান এবং সার্বিক বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিকে জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনের সংলাপে রাজনৈতিক দলগুলো আরও বলছে পেশি শক্তি ও প্রভাবমুক্ত ভোট আয়োজনের বিকল্প নেই। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান বাতিল চান রাজনীতিকরা। এ সময় গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন আয়োজনে সব দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন বিতর্কমুক্ত থেকেই কাজ করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে ইসি। সকাল বিকাল 2 পর্বে আমন্ত্রণ জানানো হয় 12টি দলকে। তৃণমূল, বিএনপি ছাড়া সংলাপে যোগ দেয় 11টি দল। সংলাপের শুরুতে নির্ধারিত আসন গ্রহণ নিয়ে বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের 2 দাবিদার নিয়ে। আমন্ত্রণপত্র যাচাই করে একটি অংশের প্রতিনিধিদের বের করে দেন ইসি সচিব। এ ঘটনায় কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে সব আসনে না ভোট, জোটে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাদ দেওয়া সহ দাবি দেওয়া তুলে ধরেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব। যে সব এলাকাগুলো ফেসিবাদী শক্তির আধিপত্য বেশি, এরা আমরা অনেকেই জানি, আপনারাও জানেন। এই জায়গাগুলো যেন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা। সাদাকে সাদা বলবে, কালোকে কালা বলবে, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল আমরা প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে আমরা দেখতে চাই। নির্বাচনের দিন গণভোট হলে কমিশন প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও শঙ্কা জানান অনেকে। গণভোটে যদি 5% ভোট না পড়ে, সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। প্যাকেজে যদি নির্বাচন হয় হানা ভোটে, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। গণভোটটা যেন শেষ পর্যন্ত একটা হাস্যকতকে যেন পরিণত না হয়। কমিশনাররা বলেন, ভোটে পেশি শক্তির অপব্যবহার, অপপ্রচার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে অবহেলা করলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দিকে যদি তাকিয়ে থাকেন যে দেখি না ওরা কিভাবে নির্বাচন করতে পারে, কখনোই সম্ভব না এবং আমরা ওই চ্যালেঞ্জ নিবও না। যারা পেশি শক্তি দেখাবে, যারা অপপ্রচার ছড়াবে, যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে, সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা চেয়ে সিইসি বলেন, বিতর্কের ঊর্ধ্বে উঠে কাজ করবে ইসি।
আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাইনি, একদম না। আমরা রাজনৈতিক বিতর্ক থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি, এখন পর্যন্ত সেইভাবেই আছি। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাই না। এ সময় দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। স্বামী প্রবাসে স্ত্রীকে প্রায় নির্যাতন, ভৈরব হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালো শ্বশুর বাড়ির লোকজন, বিষ প্রয়োগে হত্যার অভিযোগ স্বজনদের। স্বাক্ষরিত হলো বাংলাদেশ কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি। প্রাথমিকভাবে প্রথমে কাতারে নিয়োগ দেওয়া হবে 800 সদস্য। উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে দোহায় সই হয়েছে এই চুক্তি। ISPR এর দেয়া তথ্য মতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, আর কাতারের পক্ষে সই করেন চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মোহাম্মদ আল মান্নাই। এতে প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাতের সময়ে আরও থাকছে। নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, বরেন্দ্র অঞ্চলে পিঠাপুলি পায়েসের আমেজ, লোকজ নাচ গান সহ বর্ণিল আয়োজনে পহেলা অগ্রহায়ণকে বরণ। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী ও তার ভাই। অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির করা মামলায় পরোয়ানা জারি হলে আত্মসমর্পণ করেন তারা। কোনো প্রমাণ ছাড়াই হয়রানিমূলক মামলার অভিযোগ মেহজাবিনের আইনজীবীর। আইনি জটিলতায় জনপ্রিয় অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে তার বিরুদ্ধে হয়েছে মামলা। 27 লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে করা ভাটারা থানার মামলায় রোববার সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান। এর আগে গত 10 নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে মিথ্যা মামলা দাবি করলেও আদালত চত্বরে ক্যামেরায় কথা বলেননি এই অভিনয় শিল্পী। তার আইনজীবী জানান, হয়রানির উদ্দেশ্যে কোনো প্রমাণ দাখিল ছাড়াই মামলাটি করা হয়েছে। এজাহারে ঘটনাস্থল হাতিরঝিল উল্লেখ করলেও মামলা করেছে ভাটারা থানায়। ঘটনাটা পুরো সাজানো, কারণ এই বাদীর সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই। অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনা সাজিয়ে একটা মামলা করেছে। মামলার বাদী আমিরুল ইসলামের দাবি, মেহজাবিনের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর বুটিকের ব্যবসার জন্য আর্থিক লেনদেন হয়। তবে ব্যবসা শুরু না করায় টাকা ফেরত চাইলে হাতিরঝিলের এক রেস্তোরাঁয় নিয়ে মারধর করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তার। তার ভাই অজ্ঞাত আরও 3-4 জন আমার থাবা চুপ্পা দিয়ে একটা গাড়িতে করে নিয়ে যায়। ঘণ্টাখানেক পরে আমার চোখ খোলার পরে আমি দেখি হাতিরঝিল। আমাকে বলে তাদের কাছে যদি টাকার জন্য আর বাসার সামনে যাও, মারি এখানে ফালাই দিব। রোববার আত্মসমর্পণ করে মেহজাবিন ও তার ভাই জামিন আবেদন করলে মঞ্জুর করেন আদালত। 18 ডিসেম্বর আসামিদের জবাব দাখিলের দিন ধার্য করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। স্বামী থাকেন প্রবাসে, স্ত্রীকে প্রায়ই করা হতো নির্যাতন। নরসিংদীতে পারিবারিক কলহের জেরে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছেন তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। নরসিংদীর রায়পুরার বগডর গ্রামের ফারুকের সঙ্গে শারমিনের বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় প্রায়ই শ্বশুরবাড়ির নির্যাতনে বেশিরভাগ সময়ই শারমিনকে বাবার বাড়িতে কাটাতে হয়। স্বামী প্রবাস থেকে এসে বাড়ি নির্মাণ করার 2 মাস আগে সে শ্বশুরবাড়ি যায়। রোববার সকালে শারমিন চালের পোকামারা বিষ খেয়েছে বলে জানানো হয় স্বজনদের। তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে অভিযোগ শারমিনের পরিবারের লোকজনের। 7 বছর জামাই বিদেশ থাকাইছে, আমার মায়ের আমার কাছে লাগছে। জামাই বাইতেছে 2 মাস হইছে, 2 মাস হইতে জামাই ঘর দর বাঁধছে, বাইন্দা ঘরটা গুছাইছে না, মা আজ্জা সকালে বাইরে লাগছে, শাশুড়ি মাইরা লাগছে। প্রাথমিক ম্যানেজমেন্ট করার পরে রেফারেলের পরামর্শ দেই, তো তাৎক্ষণিকভাবে তারা অ্যাম্বুলেন্স আনতে গেছে বলে গেল, ইতিমধ্যে আর কি আমরা বাঁচাতে পারি। ফারুক শারমিন দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, ভৈরব। নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, কৃষি নির্ভর বরেন্দ্র অঞ্চলে পিঠাপুলি পায়েসের আমেজ, লোকজ নাচ গান সহ বর্ণিল আয়োজনে বরণ করা হয়েছে পহেলা অগ্রহায়ণকে।
নবান্নের প্রথম প্রহর থেকেই সামাজিক সংগঠনগুলো আয়োজন করে বর্ণিল অনুষ্ঠান। নওগাঁ শহরের মুক্তির মোড়ে শিশু কিশোরদের নবান্নের গান আর মঞ্চে শিল্পীদের নবান্নের আগমনী আহ্বানের লোকনৃত্য আরও প্রাণবন্ত করে তোলে। খেজুরের রস, পিঠা পুলি এগুলো দিয়ে অনেক ক্যাচি ফিল হয়। শীতের সময় অনেক আনন্দ হয়, আমরা অনেক মজা করি, আমরা খেজুরের রস খাই, অনেক পিঠাপুলি, নানা রকম পিঠাপুলি খাই। এদিকে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। ধান কাটা, পিঠা উৎসব, নাচ গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই দিনটি আমাদের জন্য আজকে অনেক ভালো লাগছে। সকাল থেকে আমাদের পিঠার স্টল আছে, পিঠা নিয়ে অনেক বিভিন্ন ধরনের বাহারি কাজ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দিনটাকে তুলে ধরা আর সবাই এই দিনটাকে মনে রাখবে, এই জন্য আমরা পালন করি। নিজের হাতে বানানো দুধপুলি, চন্দ্রপুলি, চিতই সহ 1.5 শতাধিক পিঠা শোভা পায় উৎসবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। থামছে না অবৈধভাবে সাগর পথে ইউরোপ যাত্রা। বৃহস্পতিবার লিবিয়া অভিবাসন প্রত্যাশাবাহী 2 নৌকা ডুবে 4 বাংলাদেশি প্রাণ গেছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি, দ্বিতীয় নৌকায় ছিলেন মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে ঝুঁকি জেনেও অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ। সেই তালিকায় বাংলাদেশিদের নাম সামনের সারিতে। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী 2টি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকা দুটিতে বাংলাদেশ, সুদান, মিশরের নাগরিক সহ 95 জন ছিলেন। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় নৌকায় মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা যায়। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী ও রেড ক্রিসেন্টের যৌথ তৎপরতায় 91 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়া উপকূলে অবস্থিত অবসর তেলক্ষেত্র আল বুরির কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে 42 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য, সংঘাত ও অনিশ্চয়তা থেকে পালিয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। অবিশ্বাস্য জয়ে ভারতের মাটিতে 15 বছর অপেক্ষার অবসান ঘটল সাউথ আফ্রিকার। কলকাতা টেস্টে 30 রানের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। বাফুমার অপরাজিত 55 রানের পরও দ্বিতীয় ইনিংসে 153 রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। জয়ের জন্য 124 রানের লক্ষ্য পায় ভারত, কিন্তু নিজেদের পাতায় স্পিন ফাঁদে পড়ে ছোট লক্ষ্য তাড়া করতে পারেনি স্বাগতিকরা। 93 রানে অল আউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ 31 রান করেন ওয়াশিংটন সুন্দর। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। 2 ইনিংসে 4টি করে উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয়ের নায়ক অফ স্পিনার হার্মার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণা কাল। ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণের দাবি প্রসিকিউশনের। মৃত্যুদণ্ডের আশা। আবারও যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালের রায় কার্যকরের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।